আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, আজকের শেষ দিনে বিমস্টেক সম্মেলন 2 দিনের, সেটা শেষ দিনে বেশ হুম। চমকই হলো। সেখানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো। সেখানে মোদীর পক্ষ থেকে একটা কথা বলা হলো, বাংলাদেশের তারা নির্বাচন দেখতে চায় এবং স্থিতিশীলতা দেখতে চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলা হলো শেখ হাসিনার ফেরত চাই, তিস্তার পানি বন্টন চুক্তি চাই, সীমান্ত হত্যা বন্ধ দেখতে চাই, গঙ্গার পানি বন্টন যে চুক্তি তার নবায়ন চাই। বাংলাদেশের পক্ষ থেকে যা যা দাবি, যেগুলো শেখ হাসিনাও তুলতেন না, বিশেষ করে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি, সেগুলো তিনি বলেছেন। আর শেখ হাসিনার ফেরত পাঠানোর ইস্যুটা ভারতের পক্ষ থেকে আহ, মানে যেটি বলা হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলা, অর্থাৎ সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার এই প্রসঙ্গটা পছন্দ করেনি। সেটাও আহ, মানে অনুরোধ করেছে এই বিষয়ে কথা না বলার জন্য। আর একটা হলো যে বাংলাদেশকে তারা আম, একটা স্থিতিশীলতা চায় এবং একটা ভালো নির্বাচন চায় যেটা অংশগ্রহণমূলক। আপনার কাছে কি মনে হচ্ছে, এর মধ্যে কোনো রাজনৈতিক ইঙ্গিত আছে, পাল্টাপাল্টি দাবি আছে, প্রত্যাশা আছে? ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে শুভেচ্ছা এবং আপনার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম। শুনেন, এই যে ভারত বাংলাদেশ আলাপ, মানে এই যে আজকে বিমস্টেকের থেকে কিন্তু প্রাধান্য পাইছে আমাদের কাছে মোদি আর ইউনূস সাহেবের বৈঠক। হুম। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, পরবর্তী বিমস্টেকের প্রেসিডেন্ট হলেন কিন্তু আমাদের ইউনূস, জি। প্রফেসর ইউনূস সাহেব। এটা হওয়ার কথা ছিল শেখ হাসিনার। আমি বলছি কেন বিষয়টা, যে আপনি ভাগ্যের পরিহাসটা আপনি দেখেন, অর্থাৎ আপনি পরবর্তী মুহূর্তে আপনার জীবনে কি আসতেছে আপনি তো জানেন না। তো আপনি বিমস্টেকের যারা সদস্য, তারা পরবর্তীকালে হাসিনা এটা সভাপতি হবে সেটা ভাবলে তাদের কেমন লাগে, আর ইউনূস সাহেব সভাপতি হইতেছেন এইটা ভাবলে আসমান জমিন একটা পার্থক্য ফিল করবেন সবাই। এটা হুম। একটা দিক। এবং এই কারণে মনে হয় আমার ওই যে নজরুল ইসলামের একটা গান আছে, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, হুম। সমান হুম। নাহি যায় চিরদিন হুম। হুম। কাহারও সমান নাহি যায়। হুম। 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 এবার আসেন, এটা বললাম আমি অনেকটা আক্ষেপের ইয়েতে আর কি, যে শেখ হাসিনা সভাপতি হবেন বিমস্টেকের। আজকে যদি আমি ইভেন নরেন্দ্র মোদী সাহেবের ভাবি, আমাদের ইউনূস সাহেবের ভাবি, বা অন্যান্য রাষ্ট্রের যারা প্রধান আছেন তাদেরকে ভাবি, এদের একত্র করে যদি আমি ভাবি যে শেখ হাসিনা বিমস্টেকের চেয়ারম্যান হবে, এই জিনিসটা আমার কাছে হাস্যকর মনে হয়। মানে কোনোভাবেই আমার কাছে এটা গ্রহণযোগ্যতা পায় না আর কি। এনিওয়ে, সেটা আমার বিষয় না। বিষয় হচ্ছে, আসুন আমরা আসল আলোচনায় যাই। হুম। আমাদের ইউনূস সাহেব কিন্তু আপনার কি বলে এটাকে, এই প্রতিবেশী রাষ্ট্রের সাথে দেখা করার জন্য উদ্গ্রীব বহু আগে থেকে। এবং এটাকে আমি কোনো অযোগ্যতা মনে করি না, বরং আমি এটা মনে করি জাস্টিফাইড। প্রতিবেশী প্রথম, আমেরিকার মতো লোক যেমন বলে আমেরিকা প্রথম, নিজ নিজ রাষ্ট্রের বেলায় বলবো বাংলাদেশ প্রথম, কিন্তু তারপরে যখন বহির্বিশ্বের দিকে তাকাবো তখন আমার প্রতিবেশী প্রথম। হুম। সেদিক থেকে কিন্তু ইউনূস সাহেব সেপ্টেম্বর থেকে চেষ্টা করছেন। উনি যখন জাতিসংঘের হুম। অধিবেশনে যাচ্ছিলেন তখনও সাইড লাইনে উনি বৈঠক চাইছেন, কিন্তু বৈঠক হয়নি, অর্থাৎ ভারতের তরফ থেকে সাড়া পাওয়া যায়নি। বহু লোক সাইড হুম। টক করে বলে যে সাইড লাইনে বৈঠক কোনো বৈঠক না, এমন কথা অনেক লোকে বলে, পৃথিবীতে বহু লোকে বলে। আরে ভাই, সাইড লাইনে বসলে যদি বৈঠকটা গুরুত্বপূর্ণ নাই হইতো, তাহলে তো সবাই সাইড লাইনে বসে যাইতো, তার মানে এটা গুরুত্বপূর্ণ। কারণ আপনার রাষ্ট্রের সরকার প্রধান যখন যে জায়গায়, আরে ভাই আবুল হোটেলে বৈশাখ যদি আমাদের মোদী সাহেব আর ইউনূস সাহেব আলাপ করে, দ্যাট শুড বি ইম্পর্টেন্ট। ওটা ইম্পর্টেন্ট আলাপ। কারণ দুইজন সরকার প্রধান মানে তামাশা করতে বসবে না। দুইজন সরকার প্রধান আলাপ অলওয়েজ গুরুত্বপূর্ণ। এরপরে যখন চায়না যাওয়ার আগে ইউনূস সাহেব তার সাক্ষাৎ করতে চাইলেন, সেটাও পাইলেন না। আমি তো মনে করি ডিপ্লোমেসির অংশ হিসাবে ইউনূস সাহেব তার চেষ্টা চালিয়ে গেছেন। আই অ্যাপ্রিসিয়েট ইট। ইভেন আমেরিকার মতো দেশও বারবার চায়নার অমুকের সাথে অ্যাপয়েন্টমেন্ট চায়, অনেক সময় পায় না। সাংবাদিকরা প্রশ্ন করে যে আপনি কেন বারবার ব্যর্থ হচ্ছেন তারপরে চেষ্টা করেন, তখন তারা বলে না, দ্যাট ইজ দ্য রুল অফ ডিপ্লোমেসি, ইউ মাস্ট ট্রাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এখন আপনি যদি এইভাবে চিন্তা করেন, তাহলে ফাইনালি কিন্তু
আমি একটা টক শোতে বলেছিলাম যে এই যে বারবার চেষ্টা করতে ইউনূস সাহেব, আমরা আশা করি নেক্সট টাইম হয়তো দেখা যাবে বিমস্টেকের দেখা হতে পারে। একটা সম্ভাবনার কথা, এটা কোনো অলি আল্লাহর বিষয় না, একটা সম্ভাবনা যে হতে পারে। কেন হতে পারে? খুব সিম্পল হিসাব, হতেই হবে। কেন হতে পারে আমি বলি আপনাকে। আপনার প্রতিবেশীকে আপনার ভালো লাগে না, বিশ্রী চেহারা, কুৎসিত ব্যবহার, অযোগ্য মনে করেন। আমি আমার নিজের কথা বলছি, বাংলাদেশ অনেক কাছে কাছে মনে করেন অযোগ্য প্রতিবেশী, ঘৃণার কারণ হতে পারে। বাট আপনি সেই প্রতিবেশীকে মাইনাস করতে পারেন না। প্রতিবেশীকে ঘৃণা করলেও আপনি তাকে অ্যাভয়েড করতে পারবেন না। হয় বাজপেয়ী সাহেব অথবা প্রণব মুখার্জি বলেছিলেন, বন্ধু বদল করা যায় কিন্তু প্রতিবেশী বদল করা যায় না। এই দুইটা সূত্রে দিন শেষে ভারত বাংলাদেশের সম্পর্ক হতেই হবে। এটা হলো হুম। আমার আমার ফিলোসফির কথা আমি বলতেছি। অবশেষে আপনি মনে করেন যে সেই উইন্ডো ওপেন হলো, গিয়া কোথায়? ব্যাংককে। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই দেখা করার আগেও কিন্তু, এই বৈঠকটা হওয়ার আগে কিন্তু তারা সম্মেলনে একসাথে বসছে, বিভিন্ন বৈঠকে এক জায়গায় বসছে পাশাপাশি। আমি জানি না এটা ডিপ্লোম্যাটিক ভাবে সেট করা না কিভাবে, কিন্তু তারা পাশাপাশি বসেছেন। শেষ পর্যন্ত তাদের যখন বৈঠক শুরু হলো, তখন সেখানে অনেকগুলা বিষয় স্থান পেয়েছে। কি কি বিষয়? আপনি বাংলাদেশের তরফ থেকে যদি আসেন, সমস্ত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যা আছে তার ভিতরে আপনি এই তিস্তার পানি যদি আসেন, সেটা আসছে, হুম। হুম। সেই উত্থাপন হয়েছে। গঙ্গা চুক্তি আবার হওয়ার কথা, রিনুয়াল, সেটা আসছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টা আসছে। আচ্ছা, বর্ডারের কিলিং জিরোতে আসতে হবে, বা এই বর্ডার কিলিং বিষয়টা স্টপ হতে হবে, সেই বিষয়টা আসছে। ইভেন শেখ হাসিনা ওখানে বসে যা যাচ্ছে তাই ভাবে নানান কথা বলে সেগুলোরও প্রতিরোধ করার বিষয়গুলো আসছে। এখন আমার প্রশ্নটা এখানে, সেটা কি, যে এই ভারত হুম। সরকার কিন্তু দুটো কাজ করতে পারেন একেবারে। ধরেন তার যে কোনো সিদ্ধান্ত নিয়ে গেলে রাজ্যের, বিভিন্ন রাজ্যের ওপিনিয়ন লাগে এই পানির ক্ষেত্রে, যে অমুক রাজ্য বাধা দেয় তমুক রাজ্য বাধা দেয়, এটা আমরা শুনে আসছি। কিন্তু দুটো কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা কোনো স্টেট লেভেল, তার রাজ্যের লেভেলের লাগে না। এক হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন করা, আর বর্ডার কিলিং স্টপ করার বিষয়। এবং হুম। এই যে বর্ডার কিলিং স্টপ করাটা কেন জরুরি? দুইটা প্রতিবেশী দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। হ্যাঁ, পাশাপাশি আরেকটু কথা বলতে হয় যে ইউনূস সাহেব কয়দিন আগে চায়না গিয়েছিলেন, এবং ওই চায়না যাওয়ার পর উনি সেভেন সিস্টার প্রসঙ্গটা আসছে, এবং সেখানে বলা হয়েছে আলটিমেটলি যে সেভেন সিস্টার ইজ এ ল্যান্ড লক কান্ট্রি, এবং তার সমুদ্রের স্বাদ পেতে হলে বাংলাদেশের বিষয়টা তাদের কাছে খুব গ্রহণযোগ্য, এবং তাদের কাছে ধারণা, মানে তাদের প্রয়োজন, বাংলাদেশকে প্রয়োজন। এবং যদি বাংলাদেশ ব্যবসায়িক ভাবে উন্নত হয়, ইন্ডাস্ট্রিয়াল লেভেল উন্নতি হয়, তাহলে সেভেন সিস্টার্স একটা বিরাট মার্কেট। এইসব কথাবার্তা বলা হয়েছে, কিন্তু ভারতের কাছে কিন্তু সেভেন সিস্টার ইস্যুটা খুব সেন্সিটিভ, এবং চিকেন নেক বিষয়টা খুব সেন্সিটিভ। যখন এটাকে যেই তুলে নিয়ে আসে আলোচনার মাধ্যমে, এখন আপনি যে অর্থেই নেন, এখন যদি আপনার বক্তব্য হলো সহজ সরল, কিন্তু সহজ সরল না গরলতা, এটা তো আমি বুঝতে পারবো না। দুইজন রাষ্ট্রনায়ক যখন একসাথে বসতেছেন, মোদী সাহেব আর ইউনূস সাহেব, আমরা কিন্তু এক্সটার্নালি যা শুনবো সেটা অ্যানালাইসিস করব, কিন্তু ইন্টারনালি কে কি চিন্তা করছেন এটা কিন্তু আমরা জানি না। সুতরাং চিকেন নেক এমন একটা স্পর্শকাতর জায়গা। ইতিমধ্যে নাকি সেখানে আহ সেনাবাহিনী জোরদার করা হয়েছে, তারপরে মিলিটারি হুম। সরঞ্জাম বাড়ানো হচ্ছে। আহ, এবং আমি এটা কোনো দোষের ধরছি না, কারণ আপনি যদি এটাকে সেন্সিটিভ মনে করেন এবং এটাকে নিরাপত্তা ঝুঁকি মনে করেন, করবেনই। কিন্তু আমি মনে করি দুইটা প্রতিবেশী দেশের মধ্যে এমন একটা সম্পর্ক থাকবে, আস্থা, বিশ্বাস, আহ, আহ, এই সম্পর্ক যদি থাকে, তাহলে কিন্তু এই সমস্ত জিনিস লাগে না। আপনার সেনাবাহিনী হুম। থাকুক, কিন্তু আপনাকে এই টেনশনে যেতে হবে না। আমরা সেই জায়গাটায় যেতে চাই। তবে ইউনূস সাহেব অনেক চেষ্টার পর আমি মনে করি উনি একটা উইন্ডো কিন্তু অলরেডি ওপেন করে ফেলেছেন। আপনি যখন একটা উইন্ডো ওপেন করতে পারবেন, ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, ইউনূস সাহেবের কাছে আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে আমি শিখলাম, যে ছবির ডিপ্লোমেসি, ফটো ডিপ্লোমেসি। আপনি লক্ষ্য করে দেখেন, উনি যখন নিউ ইয়র্কে গেলেন, উনি কিছু ছবি নিয়ে গেছেন। আমার কাছে প্রাথমিকভাবে মনে হয়েছিল কি, এই যে হালকা, খুব হালকা একটা ব্যাপার, কিন্তু না, উনি কি ছবি নিছেন? আহত সাইদের, নিহত অমুকের ছবি নিছেন, ওয়ালের চিকা এই প্রজন্ম লিখছে সেটার ছবি নিছেন। অর্থাৎ উনি চিন্তাটাকে রিলে করছেন, যে নতুন প্রজন্ম কিভাবে এবং বাংলাদেশে কোন চিন্তার পরিপ্রেক্ষিতে এই অভ্যুত্থানটা হয়েছে। একটা ছবি কিন্তু একটা বিরাট মেসেজ। হুম। হুম। এটা সেটা ইউনূস সাহেব করেছেন। একইভাবে দেখলাম মোদী সাহেবকে একটা ছবি উনি উপহার দিয়েছেন। আমি এর আগে হুম। বলেছিলাম কোথাও যে ইউনূস সাহেব যে জায়গাগুলোয় যাচ্ছেন, এগুলো তার কোনোটাই নতুন জায়গা নয়।
সব হুম, পুরনো জায়গা। সেখানে উনি আগে ছিলেন ব্যক্তি ইউনূস হিসাবে গেছেন, আর এখন যান বাংলাদেশের সরকার প্রধান হিসাবে। হুম, হুম, পার্থক্য এইটুক, 40 বছর আগে উনি যাদের সাথে গপ্প মাইরে আসছেন, আড্ডা মাইরে আসছেন, তারাই এখন ভিন্ন ভিন্ন দেশের রাষ্ট্রপতি, তো প্রধানমন্ত্রী, তো উপপ্রধানমন্ত্রী, তো প্রতিরক্ষা মন্ত্রী, তো বড় সচিব, নয় বড় ব্যবসা ইলন মাস্কের মতো, এই টাইপের। তার মানে ওনার জায়গাটা পুরনো, কিন্তু ওনার পদবিটা নতুন। এখন ইভেন ব্যাংককে যে মোদী সাহেবের সাথে যে দেখা করলেন, সেটাও কিন্তু পুরনো। কেন বলছি পুরনো? উনি 15 সালে একটা ছবি নিয়ে গেছেন। সেই ছবিটা কিসের? সেই ছবিটা হলো 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল 102তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। সেখানে আমাদের ইনু সাহেব আমন্ত্রিত ছিলেন, এবং সেখানে মোদী সাহেব তাকে স্বর্ণপদক দিয়েছিলেন। সেই যে ছবিটা, ফ্রেমের মধ্যে যে ছবিটা, সেই ছবিটা মোদী সাহেবকে দিয়েছেন। এখানে দুটো মেসেজ। একটা মেসেজ হইলেই, আমি আপনাকে অনেক আগে থেকেই চিনি, আপনি আমার পুরনো মানুষ। পাশাপাশি ছবিটা সংরক্ষণ করে মোদী সাহেবকে বুঝিয়ে দিলেন যে আপনার ছবিটাকে আমি যত্ন করে রেখেছি। যত কথাই বলি না কেন, মোদী সাহেব কিঞ্চিত হইলেও খুশি হয়েছেন। এবং এই যে খুশি কৌশলটা, এটা ডিপ্লোমেসির অংশ, এটা কোনো দুর্বলতা নয়। এখন মোদী সাহেবের সাথে যখন ইউনূস সাহেবের দেখা হয়েছে 2015 সালে, তখন ইউনূস সাহেব ছিলেন একজন ইন্ডিভিজুয়াল, আর মোদী সাহেব ছিলেন প্রধানমন্ত্রী। তো সেই হিসেবে প্রধানমন্ত্রীর কাছে এই ছবি গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু আজকে যখন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দিলেন, তখন কিন্তু বিষয়টা ভিন্ন। যে 10টা বছর ছবিটাকে উনি লালন করেছে, অর্থাৎ হুম, উনি হুম, কত দূরদর্শী, উনি কত দূরদর্শী। এই যে বার্তা দেয়া, লালন না করলে ছবিটা তো সংরক্ষণ করছেন, নাহলে পেলেন হুম, কোথায়? হুম, এখন আসেন, এই যে ছবির বার্তা যেটা নিউ ইয়র্কে দিলেন, যেটা মোদী সাহেবকে দিলেন, পাশাপাশি যখন দুজন আলোচনায় বসলেন, দুজনে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া ছিল। দাবি দেওয়া বলতে কি, ইউনূস সাহেবের দাবি দেওয়া অনেক। ইউনূস সাহেবের দাবি দেওয়া শেখ হাসিনা প্রত্যাবর্তন, ইউনূস সাহেবের দাবি দেওয়া তিস্তা নদীর পানি, ইউনূস সাহেবের দাবি দেওয়া গঙ্গা ব্যারেজের চুক্তি, ইউনূস সাহেবের দাবি দেওয়া হাসিনা যাতে কথা কম বলে, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি ভারত কিন্তু একটা দাবি করেছে, যেটা বিমস্টেক সম্মেলনে উনি বলেছেন অলরেডি, নির্বাচন প্রসঙ্গে, যেটা উনি একই কথা ফ্রম বিগিনিং টু আজকে পর্যন্ত একই কথা বলে আসছেন। সেটা কি? অল্প সংখ্যার কারণে ডিসেম্বর 25-এ নির্বাচন, আর ফাইনালি জুন 26-এ নির্বাচন। এখান থেকে উনি নড়ে নাই, বিশ্বে উনি নড়েননি। এই প্রশ্ন ভারত থেকে আসলো, একই জবাব তাকেও দিয়ে আসছেন। অর্থাৎ দুইজনের বৈঠকের ভিতরে যেটা দাবি ইউনূসের কাছে ছিল, সেটার রিপ্লাই দিয়ে আসছেন। বাট ইউনূস সাহেব যে দাবিগুলা করছেন, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। পার্থক্য হলো এইটুক। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আমরা অপেক্ষা করব, কারণ করতে হবে। কিন্তু ইউনূস সাহেবের দাবিগুলো ন্যায্য। পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, যে প্রতিবেশীর সাথে যে সুসম্পর্কটা দরকার, এই যে একটা উইন্ডো ইউনূস সাহেব ওপেন করছেন, এবং আমি বলবো সেটা, এখন কথা হচ্ছে ইউনূস সাহেব দেখা করতে চাইছেন, মোদী সাহেব দেখা করেন নাই, এটা আমি দোষ দিচ্ছি না। কারণ আমার চাওয়া তার চাওয়া, আমার টাইমিং তার টাইম মিলতে নাও পারে। আর আমরা সব যদি নেগেটিভ দেখি, তাহলে কিন্তু আমাদের সম্পর্ক খারাপ হবে। সুতরাং আমার বক্তব্য, আলটিমেটলি একটা উইন্ডো আমাদের ওপেন হয়েছে। একটা একটা বদ্ধ ঘরের উইন্ডো যখন ওপেন হয়ে যায়, কিঞ্চিত আলো ঢোকে। সেই জানলাটা যদি পুরো খোলা যায়, যে আলো আসবে, আপনি তো আর একটা জানালা দেখতে পারবেন, সেটাও খুলতে পারবেন। এই করতে করতে জানালা দরজা সব ওপেন করতে পারবেন। তো আমরা কিন্তু মনে আপনার করি কাছে যে, একটা জিনিস একটু অবাক লাগে নাই রাজাকি ভাই? যে কোনটা? আহ, মানে ডক্টর ইউনূসের কাছে মোদি বাংলাদেশের একটা নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, এই যে কথাটা বলা, এই এই বলাটা তো যত গত 15 বছরে যদি শেখ হাসিনার এই জাল জালিয়াতি নির্বাচনের বদলে এই অংশগ্রহণমূলক নির্বাচনটা বলতেন, তখন বলেননি, এখন বলছেন। এটার এটার কি মনে হয় তাৎপর্য না, কি হতে পারে? না না, এটা যদি আপনি ওইভাবে বলি আমি, আপনি ধরেন, কোনো সন্দেহ নাই যে ভারত সরকারের সাথে মানে হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকারের আহ, কি বলে, আমি সুসম্পর্ক ঠিক বলবো না, আমি বিশ্বাসের সম্পর্ক ছিল বইলেও আমি বিশ্বাস করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা লুস্টাঙে যেটা বলেছেন, যে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে। তাহলে ভারতকে কি দিয়েছেন? সেটা কিন্তু
আমাদের কাছে আজও পরিষ্কার নয় অফিসিয়ালি, বাট আমরা বুঝতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনি খালি আমি ভারতের দোষটা কেন দিব, আমি আমার দোষটা কেন নিব না? আপনি এই দেশে এই নির্বাচন করছে, আপনি একটা ফিরোজ ভাই কাজ করতেছেন, তাতে যদি আমার উপকার হইতে থাকে আমি আপনাকে বাধা দিব কেন, আমি আপনাকে সমর্থন করব না কেন? কিন্তু আজকে, আজকে সময়ের দাবি, আজকে তো ভারত সেই জায়গাটায় নাই, সময়ের দাবি। এটা যদি আমরা কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে ভারতেরও কনস্ট্যান্ট বলতে হবে আমরা সবসময় গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই। কালকে যদি আজকে যারা গণতন্ত্র নির্বাচন নামে চিৎকার করে, কালকে যদি একই চরিত্র তাদের আমরা দেখি ক্ষমতা আসার পর, এবং একই চরিত্র দেখার পর যদি মনে করি যে এক্স ওয়াই জেড লাভবান হচ্ছে, তখন আমরা একই কথা পাবো যে এই নির্বাচন তাদের আভ্যন্তরীণ ব্যাপার। আর যদি দেখি যে না, হ্যাঁ গণতান্ত্রিক চর্চা হচ্ছে প্রকৃতপক্ষে, তাহলে ওই কথা সবাই বলতে থাকবে, হ্যাঁ গণতান্ত্রিক পরিস্থিতি আমরা দেখতে চাই। ইট ডিপেন্ডস অন আওয়ার পিপল। আমাদের আওয়ামী লীগ সরকার কি করেছে? আমরা এখনো অনেক রাজনৈতিক দলের মধ্যে একই চরিত্র দেখতে পাচ্ছি অলরেডি, আমি নাম মেনশন করার দরকার নাই। সুতরাং তারা চিন্তা করতে ওই রকম। আপনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী নয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আমি আপনাকে একটা ব্যাখ্যা দিচ্ছি। 1991, 96, 2001 এই তিনটা নির্বাচন ছিল পিওর ভোটের নির্বাচন, পিওর ভোটের নির্বাচন। একটা হলো শাহাবুদ্দিন সাহেবের আমল, বাকি দুটো তত্ত্বাবধায়ক সরকার। 2008 নির্বাচন সূক্ষ্ম কারচুপি, সুপার কারচুপি হয়েছে। কেন হয়েছে শুনেন। বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল মইনু আহমেদ। তা আপনি কি মনে করেন 2006-7 ক্ষমতা, 6 ক্ষমতা কেড়ে নেওয়ার পর মইনু আহমেদ কি সুষ্ঠু নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতাটা ফেরত দিবে? কোশ্চিন কালেও না। কারণ আমি যার কাছ থেকে ক্ষমতা নিলাম তারে কেন ফেরত দিব? একইভাবে আওয়ামী লীগের কাছে আজকে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতা ফেরত দিতে চান না। আওয়ামী লীগের পুনর্বাসন চান অন্য কারণে, কিন্তু ফেরত দিতে চান না। কারণ হাসিনা কালকে যদি প্রধানমন্ত্রী আসে সবার আগে ঝুলবে। আর অনেকেই, তো যে কথাটা বলতেছি, আপনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী না কেন বলি, 16 বছর শেখ হাসিনা ছিলেন না। পাশাপাশি আপনারা সিম্পল কথা আমাকে বলেন যে আপনি জানেন, আপনি আমার চেয়ে ভালো জানেন যে বাংলাদেশে 100, মানে যতগুলা ভোটার আছে, 12 কোটি ভোটার, তার তো কিছু দলীয় ভোট আছে, প্রত্যেক দলের সাথে সম্পৃক্ত। এই দলীয় ভোটের বাইরে তো কিছু ভোট আছে, সেটা মিনিমাম 20%, কথাটা বুঝছেন? তো মিনিমাম 20% ভোট কিন্তু একটা বিশাল ভোট। এবং এই ভোটটা পাইতে হইলে কিন্তু আপনার প্রথম শর্ত হইলে বলতে হবে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই না, মানে আওয়ামী লীগকে ইনক্লুড করতে চাই না। ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগ বাদে। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় অনেকে, যেটা জাস্টিফাইড। আমি পলিটিশিয়ান না, আমি এর পক্ষে বিপক্ষে না, নিষিদ্ধ করতে চায়। কেউ রাষ্ট্রপতিকে রাইখা বলতে সাংবিধানিক সংকট হবে। যারা এই কথাগুলো বলে তারা তো ওই 20% ভোট পাওয়ার কথা না। 20% ভোট পাওয়ার প্রথম শর্ত হইলো বলতে হবে এই যে আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই না, আমরা আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন চাই। তাহলে ওই 20% ভোট আসবে, কারণ এটা সাধারণ জনগণের ভোট। এইটা যারা বলে, তাহলে তারা তো ভোটের উপরে নির্ভরশীল না। তারা চিন্তা করে যে আমাদেরকে অন্যরা কোনোভাবে বসায় দিবে। আমারে কেউ কেউ এই কথা বলার পর বলছে আওয়ামী লীগের ভোট নাকি তারা পাবে। আরে আওয়ামী লীগের ভোট 5% তো বাংলাদেশে এখন নাই, সেটা আমি বলেছি অলরেডি। কেন নাই? কারণ বাংলাদেশ হলো পাওয়ার বেসড পলিটিক্স এর ভিতরে থাকে, পাওয়ার বেসড পলিটিক্স। আজকে আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের সাথে যে কয়েকজন নেতা পাতি নেতা পালিয়েছে, এটা একটা লোক হলো টোটাল আওয়ামী লীগের জনসংখ্যার হার্ডলি 5% বা 7%। এরা অ্যাকচুয়ালি এখন আওয়ামী লীগের পক্ষে আছে, আর কেউ নেই। আর কিছু লোক আছে আওয়ামী লীগের পক্ষে যারা দেশের মধ্যে আটকা পড়ছে, কিন্তু শেখ হাসিনার দোসর হিসাবে চিহ্নিত। তারা তাদের পয়সা করি খরচ করে ডাইনে বায়ে ছিটাইয়া কোনো মতে ঘরে টিকে রয়েছে আর বাইরে পালায় যাওয়ার চেষ্টা করতেছে। এই লোকগুলো আওয়ামী লীগ করে। সুতরাং আমার কাছে পরিষ্কার কথা যে আপনি ভারত বলুক ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেই পারে, কারণ তার যদি কারো প্রতি সফট কর্নার থাকে থাকুক। কিন্তু আপনি যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করেন, তাহলে আপনি কেন সেখানে সুর মিলাবেন? বিষয়টা আমার ওইখানে। আর আপনি তো ক্ষমতায় যাওয়ার পর অনেক কিছুই করতে পারেন। যেমনি ভাবে বলে ফেললেন সংস্কার মানবো না, আইনুস সাহেব যে সংস্কারই করুক নির্বাচনের পর আমরা ফেলে দিব, ফাইন। আপনি আসতেই পারেন, 2/3 মেজরিটি নিয়ে আসলে ফেলে দেন। কিন্তু আপনি এখন ইনক্লুসিভ নির্বাচন করার কথা মানি হচ্ছে, রাষ্ট্রপতিকে রাখার মানি হচ্ছে আপনি 20 ভাগ ভোট থেকে বঞ্চিত হবেন, কোনো সন্দেহ নাই। এই 20 ভাগ ভোট কিন্তু তামাশা না, 12 কোটি লোকের মধ্যে 20 ভাগ ভোট। সেটাকে উপেক্ষা করার মানে হচ্ছে ভোটের রাজনীতিতে আপনারা বিশ্বাসী কিনা। যখন ভোটের রাজনীতি যদি বিশ্বাসী না হন, তাকে তো জনগণ একসেপ্ট করবে না। খুবই চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন। দর্শক শুনছিলেন বিমস্টেক বৈঠকের ফলাফলে, যে ভারত বাংলাদেশের দুই নেতার বৈঠক, তার ফলাফল বিশ্লেষণ, এবং সেই সঙ্গে আগামী নির্বাচনের একটি যে কি হতে যাচ্ছে সেই বিষয়ে আবু হেনা রাজ্জাকির চুলচেরা একটি বিশ্লেষণ। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।